চাল কুমড়া আর চিংড়ি মাছ এই দুইটি সমন্বয়ে একটি দারুণ কিন্তু রেসিপি করা যায়। তো চাল কুমড়া আমি চিংড়ি মাছ দিয়ে আমরা অনেকে অনেক রকম রেসিপি রান্না করে থাকি। আজকে আমি এই দুইটি উপকরণ দিয়ে মজার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সঙ্গেই থাকবেন, তাহলে এই মজার অসাধারণ রেসিপিটা কিন্তু আপনিও জেনে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এএস ব্লগ ইন কিচেন থেকে আজকে আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি সঙ্গেই থাকবেন। তো শুরুতে দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু কিছু চিংড়ি মাছ নিয়েছি। তো মাছগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোট এরকম না, মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো কিন্তু আমি নিয়েছি। আপনি চাইলে কিন্তু এখানে বড় চিংড়িগুলোও নিতে পারেন। তবে হ্যাঁ, এখানে ছোট চিংড়ি মাছ না নিয়ে এই টাইপের মাঝারি সাইজ অথবা বড় চিংড়িগুলো নিলেই সবচেয়ে বেশি বেটার হবে। তবে রান্নাটা খুবই সুস্বাদু হবে, দেখতেও কিন্তু সুন্দর হবে। এজন্য আমি মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছগুলো সেগুলো আমি পরিমাণ মতো নিয়েছি। আমি যেই কটা চিংড়ি মাছ দিব, এই যে এটা হচ্ছে চাল কুমড়া। তো এখানে আমি একটি ছোট্ট চাল কুমড়া নিয়েছি, ছোট বলতে একদম কচি দেখে, ঠিক আছে। বড় বড় আছে, বিভিন্ন সাইজের আছে, কিন্তু কচি তো আর পাওয়া যায় না। তবে হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এরকম ছোট এবং কচি দেখে এই চাল কুমড়া নেওয়ার জন্য। তো এই যে কচি চাল কুমড়া নিলে যেটা হবে, রান্নাটা সত্যি অসাধারণ হবে খেতে কিন্তু, ঠিক আছে। আর ব্যাপারটা হয় এরকম যে রান্না যখন আপনি বসাবেন তখন বুঝতে পারবেন যে কত সহজে কত দ্রুত কিন্তু এই চাল কুমড়াগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যায়। খেতেও খুবই স্বাদ লাগে। চাল কুমড়াগুলো কিভাবে কেটে নিচ্ছি, ঠিক আছে। তো এরকম করে কেটে নিচ্ছি আমি। আসলে যে কোনো তরকারি কিন্তু আমরা সচরাচর একরকম করে সবসময় কেটে থাকি। যদি সেই তরকারিগুলোকে একটু নিত্য নতুন আঙ্গিকে একটু ভিন্নধর্মীভাবে যদি কেটে নেওয়া যায়, তো সেটা দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু মন্দ হয় না। তো সেজন্য আজকে আমি এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বা করে কেটে তারপরে এই যে ছোট ছোট পিস করে নিচ্ছি। খুব বেশি ছোট না, দেখতেই পাচ্ছেন আমি যেমনটা কেটে নিচ্ছি। তো এরকম করেই কিন্তু আমি এই পুরো চাল কুমড়াটাই কেটে নিব। যেহেতু ছোট এবং খুবই কচি, তো এটা পুরোটাই লাগবে, এজন্য আমি পুরোটাই কেটে নিব। সুপ্রিয় দর্শক, আমি বেশ কিছুদিন ধরে একটু বিরতি নিয়েছিলাম। আমার চ্যানেলে কিন্তু রেসিপি যায়নি। ঈদ ঈদ থেকে এ পর্যন্ত মনে হয় আমি মাঝে একটা রেসিপি দিয়েছিলাম আপনাদের জন্য। আর এটা হচ্ছে দ্বিতীয় রেসিপিদের পরে। তো আসলে একটু প্রবলেম ছিল, অসুস্থ ছিলাম, যার কারণে হয়নি। তো আশা করছি এখন একটু রেগুলার দেওয়ার ট্রাই করব। সঙ্গেই থাকবেন। আর যারা আপনারা নতুন আমার রেসিপিগুলো দেখছেন, আর যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, অবশ্যই আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল বাটন যদি ক্লিক দিয়ে রাখেন, তাহলে নিত্য নতুন যে রেসিপিগুলো আমি আপলোড করি সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর যারা রেগুলার আমার শুভাকাঙ্ক্ষী আছেন, তারা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় যারা আমার সঙ্গে আছেন শুরু থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি। তো আপনাদের সাথে তো আমি সবসময় থাকার চেষ্টা করি, যদিও আমার কোনো প্রবলেম না থাকে। তো এখানে কিন্তু আমি মূল রেসিপিতে চলে আসছি। কথা বলতে বলতে অনেক দূর চলে আসছিলাম। এখন মূল রেসিপিতে চলে আসি। আপনাদের সাথে একটু যদি আমি শেয়ার করে নিই, সেটা হচ্ছে প্রথমে পরিমাণ মতন তেল দিয়েছি। এখানে আমি ১.৫ টেবিল চামচ যে পরিমাণ তেল দিয়েছি। তেলটা বরাবরই আমি কম দেওয়ার চেষ্টা করি, তবে যেই রেসিপিতে যেরকম না দিলেই নয়, ওইটুক দেওয়ার ট্রাই করি আর কি। আর সবজি রেসিপিতে সবসময় আমি একটু বরাবরই কম দেই, কারণ এখানে কম দিলেই বরঞ্চ বেশি ভালো লাগে খেতে আর কি। তো শুরুটা আমি যেভাবে করেছি সেটা হলো, এখানে তেল দিয়ে দিয়ে দিলাম সরাসরি আমি চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে, এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আমি ১ টেবিল চামচ পরিমাণ। তো আবারও কিছু পেঁয়াজটা নাড়াচাড়া করে বেসিক মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে কিন্তু আমি জিরার গুঁড়াটাও দিয়েছি, লবণ স্বাদ মতো। তো মশলাগুলো পরিমাণটা একটু আপনাদের সাথে যদি আমি শেয়ার করি, এখানে হলুদের গুঁড়া দিয়েছি আমি পৌনে ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। তারপরে দিয়ে দিলাম আমি এখানে আদা রসুন পেস্ট আমি ১ চা চামচ সমান করে সেই পরিমাণ দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা এখানে আদার পরিমাণটা খুবই কম, রসুনের পরিমাণটা বেশি। এই পরিমাণে আমি করে নিয়েছি আদা রসুন পেস্ট। আর সেটা কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করি, ঠিক আছে। আর যখন আমি মাংস রান্না করব তখন অবশ্যই আমি এই যে আদা রসুনের পেস্টটা যেই পরিমাণে আমি করেছি, সেটা তো খুব কম হয়ে যায় আদাটা। তো তখন আমি যেটা করি, আদার পরিমাণটা আলাদা করে দিয়ে দিই পরিমাণ অনুযায়ী, ঠিক আছে। তো মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে কিন্তু আমি যেটা করেছি, এখানে স্বাদ মতন কিছু কাঁচা মরিচ দিয়েছি।
যেহেতু এই রান্নায় আমি চেষ্টা করছি কাঁচা মরিচ দিয়ে রান্না করার জন্য, এখানে কিন্তু আমি ঝালের পরিমাণটা মানে শুকনা মরিচ, ঠিক আছে? শুকনা মরিচটা দেই নাই। তো এইভাবে যদি কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয়, সবজি জাতীয় রান্নার মধ্যে ট্রাই করি আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করার জন্য। বেসিক্যালি যখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি। এরপরে আমি যেটা দিয়ে দিলাম, আগে থেকে রেডি করা চাল কুমড়া। ঠিক আছে? দিয়ে নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে কিন্তু আমি ঢেকে রাখলাম প্রায় ৩-৪ মিনিটের মতো। এরপরে ঢাকনা উঠিয়ে নিয়ে আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর অলমোস্ট কিন্তু 50% সিদ্ধ হয়েই গিয়েছে চাল কুমড়াটা। যেহেতু এত কচি যে সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটাই দিতে হবে। রান্নার মধ্যে গরম পানি ব্যবহার করলে সেই রান্নাটার স্বাদ একটু অন্যরকম লাগে। তো এই তো পানি দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে ঢেকে রাখবো। আর খেয়াল করেছেন নিশ্চয়ই যে এখানে পানির পরিমাণটা খুবই কম, মানে একটু হালকা মাখা, মাখা থাকবে এরকম আরকি, হ্যাঁ? এখানে বেশি পানি রাখলে এই রান্নায় তেমন কিন্তু স্বাদ পাওয়া যাবে না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমি আমার রেসিপিতে সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করি যত খুঁটিনাটি টিপস আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনাদের কিছুটা হলেও কাজে লাগে। বেসিক্যালি যারা বিশেষ করে নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই আমার রেসিপিগুলো আমি শেয়ার করি। তো তাদের নিশ্চয়ই কিছুটা হলেও কিন্তু কাজে দিবে আমার এই রান্নার টিপসগুলো। তো আমার রান্না কিন্তু অলমোস্ট একদম শেষের দিকে। এইজন্য উঠানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা একটু দিয়ে দিচ্ছি। আর দেখতেই পেয়েছেন যে এই ধনিয়া পাতাগুলো কিন্তু ফ্রোজেন ধনিয়া পাতা, হ্যাঁ? ডিপ থেকে নামিয়ে আমি কিছুটা কিন্তু দিয়েছি। আর কীভাবে দিয়েছি খেয়াল করেছেন? এভাবে দিবেন তাহলে সামান্য এতটুকু কিন্তু অপচয় হবে না, হ্যাঁ? আর অনেকেই বলেন ধনিয়া পাতা ফ্রোজেন করলে ফ্লেভার থাকে না, নষ্ট হয়ে যায়। এটা একটা ভুল ধারণা, ঠিক আছে? তো দেখতেই পেলেন আমি কীভাবে একটা বক্স থেকে চামিচ দিয়ে বা খুন্তি দিয়ে একটু ভেঙে তারপর দিয়ে দিলাম। এবং খেয়াল করলে বুঝতে পারবেন যে ধনিয়া পাতার কালারটা মাশাআল্লাহ একদম নতুনের মতন সতেজ। মনে হচ্ছে আমি এইমাত্র কেটে দিয়েছি। আপনারা তো দেখেই বুঝতে পারছেন, ঠিক আছে? তো তাদের জন্যই বলা আরকি, যারা এটা মনে করেন ধনিয়া পাতা যদি আপনি সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন একদম নতুনের মতোই ফ্রেশ হয়। খেতেও কিন্তু একদম নতুনের মতোই ঘ্রাণটা আপনি পাবেন, ফ্লেভারটা। যাই হোক, কথা বলতে আমার রান্না একদম কমপ্লিট। আমি কিন্তু ইতিমধ্যে সার্ভিসিং ডিশে সার্ভ করে নিয়েছি। সুপ্রিয় দর্শক, আজকের রেসিপি সত্যি দুর্দান্ত হয়েছে। খেতে ভালো লেগেছে। তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এভাবে একবার ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না। খেতে দুর্দান্ত স্বাদের হয়। মাশাআল্লাহ, পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।